তো দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে পথের দাবি, শ্রীকান্ত, দেবদাসের মতো অনেক অনেক এরকম উপন্যাস বা নোভেল আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি কথা শেষ হয় না। আর উনার বাড়ি তো যাচ্ছি, কেন যাচ্ছি তার পেছনে একটা আমাদের ইন্টেনশন তো আছে প্লাস একটা কিউরিসিটি থাকে যে উনি যেখান থেকে নোভেলগুলো লিখতেন, এত সব বড় বড় ওনার যে লেখাগুলো লিখতেন সেগুলো কোথায় লিখতেন, কিভাবে লিখতেন, সব কিছু না একটা দেখার আমাদের মধ্যে কিউরিসিটি কাজ করে। আর মোটামুটি একটাই কথা আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা যখন দেখবেন তখন নিরাশ হবেন না, কারণ আমরা একটা আপনাদেরকে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বা তার যেখান থেকে তিনি লিখতেন সেই সব যেমন দেবো একদিকে, প্যারালালি অপোজিট সাইডে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে যদি আপনারা দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার লেখা বা তার সব কিছু জানেন, তারপরেও আপনারা চাইলে আরও কিছু এক্সেস জায়গা আছে, মানে যেখানে আপনারা যদি ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে অনেকটা সময় কাটাতে পারবেন। ঠিক আছে, তো এমন জায়গা নিয়েও আজকে ডেসক্রাইব করব। আমি শিওর আপনাদেরকে একটা কথা বলতে পারি, নিরাশ হবেন না, খুব ভালো লাগবে, অনেক ব্যাখ্যা থাকবে, মজা থাকবে। তাই চলুন যাওয়া যাক। তো আমরা নন্দকুমার থেকে বেরিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক আগে। এখন টিফিনের জন্য এখানে একটু ব্রেক। আমরা জাস্ট কোলাঘাটের নদীটা পেরিয়ে এখন আমরা হাওড়া জেলাতে অলরেডি, আর চলে এসেছি ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যাক, আড্ডা হবে। আবার আগের বারের মতো খোলা আকাশ দেখিয়েছিলাম আপনাদের হলদিয়াতে, আর এবারে এক্সপ্লোর করতে চলে এসেছি দেউলটিতে। সঙ্গে থাকুন। দেখুন, আগেই আপনাদেরকে আমরা বলেছি আমরা যেহেতু নন্দকুমার থেকে যাচ্ছি, তো দেউলটির এই যে সামনে মোড়টা, যদি হাইওয়ে দিয়ে আসেন এই মোড় থেকে বাঁদিকে শরৎ রোড ধরলে এখান থেকে আর 3 থেকে 3.5 কিলোমিটার শরৎচন্দ্র বসুর বাড়ি। তো আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে এই মোড় থেকে আপনাদেরকে ডান দিকে যেতে হবে। তো যেটা আপনারা দেখছিলেন, আমরা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এখন, দেউলটির উনার যে বাড়ি, একজন আছেন, আমরা একজনকে পেয়েছি এই ব্যাপারগুলোকে খুব ভালোভাবে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য বলতে পারবেন। তো উনার সঙ্গে আলাপ করে দিই। নমস্কার জনাব। নমস্কার। হ্যাঁ, আমার নাম দুলাল মান্না। আচ্ছা 50 বছর এই বাড়ি দেখাশোনা করছি। আচ্ছা আচ্ছা ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, আচ্ছা উনি আমাকে রেখেছেন। হ্যাঁ, আজকে উনি এসেছেন। আচ্ছা, এটা ওনার শরৎ মেলা উদ্বোধন উপলক্ষে আজকে উনি এসেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে বসে লিখতেন। এটা লেখার ঘর। আচ্ছা হ্যাঁ, সোজা জানলাটা দেখছেন, হ্যাঁ। এই জানলাটা খোলা থাকতো। আচ্ছা তখন বাঁশগাছ পাঁচিলটা ছিল না, হ্যাঁ রূপনারায়ণ নদীটা দেখা যেত, আচ্ছা আচ্ছা নদীটা কাছ দিয়ে বইতো। ওনার জুতো আছে, এই লক্ষ্য রাখুন, কনে লাঠি। হ্যাঁ আর ওনার নিচে মৃত্যু ছবিটা দেখছেন, হ্যাঁ। ওনার দেতা পক্ষের স্ত্রী মৃত্যু ছবি। নাম ছিল হিরণময়ী দেবী। আচ্ছা ওনার মৃত্যুর পরও 23 বছর পরে মারা গেছিলেন। আচ্ছা এখানে বসে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, রামের সুমতি, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, আচ্ছা। কমললতা,
লাস্ট লিখেছিলেন বেদপ্রদ দাস। বাহ, সদবাবুর জন্ম হচ্ছে দেবানন্দপুর হুগলি। হুগলিতে, হ্যাঁ সেটা আমি, প্যান্ডেল থেকে যেতে হয়। হ্যাঁ আমি ওটা দেখেছি। সদবাবু পড়াশোনা করেছিলেন মামার বাড়ি আচ্ছা, বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে চাকরি করতে চলে যান বার্মায়। প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায়। শান্তি দেবী স্ত্রীর নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সময়ে প্লেগ রোগে মারা যান। আচ্ছা, মারা যাওয়ার পর ওখানে লিখলেন অভয়া শ্রীকান্ত পথের দাবি। পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পথের দাবি সব্যসাচী হচ্ছে রাসবিহারী বসু, ওনাকে নিয়ে লেখা। ওখান থেকে উনি চলে এলেন হাওড়া বাজি শিবপুরে ভাড়া বাড়ি থাকতেন। ওটা হচ্ছে বিকে পাল স্কুল, অলকা সিনেমার পেছনে। ওখানে যখন থাকতেন এই বাড়ি থেকে 5 মিনিট দূরে ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, ছদ্মনাম। জানি এটা, হ্যাঁ। নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন। 1925 সালে বাড়িটা তৈরি করেন। আর 26 থেকে 38 অবধি ছিলেন। এই ঘরটা ছিল। আচ্ছা আচ্ছা এটা কাছে যান। এটা বসার ঘর, বৈঠকখানা। আচ্ছা, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার। রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলে সব রাতে মিটিং হতো হারিকেন লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি চলছে দেখুন, 100 বছর আগের ঘড়ি। ওইটা একদিন দম দিলে 7 দিন চলবে। ওটা দেখুন গড়গড়া তামাক খেতেন। ওটা তৎকালীন ভাল্ব সেট রেডিও। আচ্ছা, এদিকে আসুন। এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ ছিল। সোজা যে পুকুরটা দেখছেন, এই পুকুরে 2টো মাছ ছিল। কার্তিক আর গণেশ নাম দিয়েছিলেন। সোনার লোলুপ পরি দিয়েছিলেন। মাছগুলোকে খেতে যখন ডাকতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, নাম ধরে ডাকতো। আবার গণেশকে যখন ডাকতেন, গণেশ আসতো। এই যে খাঁচাটা দেখছেন, এটা ময়ূর ডাকতেন। এটা ময়ূর পোষ এখন সরকারের নিষিদ্ধ, বারণ, রাখতে পারবেন না। এখানে আসুন। এটা এই যে রাধা কৃষ্ণ দেখছেন, এই রাধা কৃষ্ণ চিত্তরঞ্জন দাস, সিআর দাস যখন অ্যারেস্ট হয়ে গেলেন, জেলে যাওয়ার আগে ওনাকে দিয়ে গেলেন পুজোর দায়িত্বটা। সেই ঠাকুর আজও পুজো হয় নিত্য। ওখানে দেখবেন হোমিওপ্যাথি ওষুধের শেষে দেখছেন, হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, এটা গরিব মানুষ দিয়ে ফিরে ওষুধ দিতেন। এখানে আসবে। কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন হচ্ছে চরকা রেখেছিলেন। এখানে চরকা। এটা ছিল ঠাকুর ঘর। 78 সালে বন্যার পর ঠাকুরটা এখানে সরিয়ে আনা আছে। এবার খুব একজন স্পেশাল একজন গেস্টকে আমরা পেয়েছি ব্লাড রিলেশনে। উনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। স্যার নমস্কার। ওনার নাম জয় চ্যাটার্জি। না, মেনটেনটা মানে আমার এখানে 2জন লোক আছে। আচ্ছা, একজন লোক মানে অনেক পুরনো, তার অনেক বয়স, মানে তার কোলে মোটামুটি আমি বড় হয়েছি। তো মানে হেরিটেজ বলতে পারেন, মানে দুলালদা হেরিটেজ। আর বাপিপতি আছে আমারই বয়সী। আর একজন ঠাকুরমশাই আছেন। তো যেটা ঠাকুরমশাই যিনি আছেন দেখবেন একটা ওই রাধাকৃষ্ণ মূর্তি আছে। তো হ্যাঁ, ওইটা সিআর দাস দিয়ে গেছিলেন আমার দাদুকে, চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, তো দাদু যতদিন বেঁচে ছিলেন উনি পুজো করতেন। তো তারপরে ওনার এক্সপায়ার হয়ে যাওয়ার পরে জেনারেশন ওয়াইজ ঠাকুরমশাই যেরকম আছে ঠিক সেরকমই পুজো করছে। মানে আমি কোনো চেঞ্জ করিনি। নিত্য পুজো, এক্স্যাক্টলি নিত্য পুজো এই। আর এরা 2জনকে আমি ভাগ করে দিয়েছি। নিচে দুলালদা দুলালদাই পুরো দেখাতেন আগে। তো সবারই তো একটা বয়স হচ্ছে, ওটা নেওয়া একটা প্রবলেম আছে। তো দুলালদা নিচটা দেখায়। আর বাপিপতি আছে, ওর ছেলের নাম টুবাইপতি, মানে নেক্সট জেনারেশন। তো সে দেখায়। তা 2জনকে ভাগ করেছি। আর মোটামুটি আমি চাই এই বাড়ির পরিবেশটা, যখন দাদু যে বাড়িটা যখন করে গেছিলেন সেই পরিবেশটা রাখার আমি চেষ্টা করি। ঠিক ঠিক, হ্যাঁ, হেরিটেজ। এক্স্যাক্টলি, হেরিটেজ মানে তো বুঝতে পারছেন। বাংলার ইতিহাস
ভারতের ইতিহাসের একটা নিদর্শন। হ্যাঁ, আর যাতে বইয়ের সাথে রিলেট করতে পারে, একদম এটাই। ঠিক, ঠিক। আজকে আমি থাকবো না, এবার 20 বছর বাদে জেনারেশন ওয়াইজ এখন বই পড়া আস্তে আস্তে ব্যাপারটা কমে যাচ্ছে, সবই তখন অন্য চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অ্যাটলিস্ট ঢুকলে বুঝতে পারবে যে বইয়ের পাতার সাথে একটা বইয়ের কোথায় যেন একটা মিল পাচ্ছে। এটা আমি চাই 20 বছর বাদেও যেন এই জিনিসটা থাকে। এইটাই। তো এখানে যদি একটা দুম করে একটা বাড়ি বানিয়ে ফেলি, পুরো জিনিসটা স্ক্যাটার্ড হয়ে যাবে ব্যাপারটা। তো সেই পরিবেশটা আমি রাখতে চাই, কারণ অ্যাকচুয়ালি এই যখন এই জমিটা আমার দাদু যখন মানে কিনেছিলেন, তখনকার দিনে দাদু খুব একটা বেশি পয়সাও ছিল না, আপনারা সবাই জানেন, বড়লোক ছিলেন না। দিদির বাড়িতে এসেছিলেন, তখন খুব রিমোট জায়গায়, এখানে তখন এই কাঁচামাটির রাস্তা এইসব আমি অবধি দেখেছি, মানে আমাদের ছোটোবেলা অবধি দেখেছি। আচ্ছা। তো তারপরে 76-এ তারপরে এই রাস্তাগুলো সব তৈরি হয়ে যায়, তোমার বাবা লাস্ট দেখে গেছিলো রাস্তাটা ঠিকঠাক হতে। তো দিদিকে বলেছিলেন যে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, কিন্তু আমার তো অত পয়সা করি নেই, তো যদি এরকম জায়গা যদি হয় আমাকে বলো, তাহলে আমি নিতে পারি, কিন্তু আমার পয়সা করি কম আছে। তো দিদি বলে তখনকার দিনে তো আর এখনকার মতন মোবাইল ফোন এসব তো ছিল না, লোক পাঠিয়ে টাঠিয়ে তারপরে খবর দিয়েছিলেন। তো তারপরে উনি এসেছিলেন, তো তখন এই জমিটা উনি নেন, বাড়িটা। আর এইটা দেখবেন বাড়িটা বার্মা স্টাইলে বাড়ি। উনি বার্মাতে ছিলেন, স্ট্রাকচারটা কিন্তু আমাদের এদিকের মতো নয়। এক্স্যাক্টলি। তো বার্মা স্টাইলের বাড়ি, সুতরাং এটা ওই সেরমভাবেই বাড়িটা করেছিলেন। আচ্ছা, মানে এটা উনারই হচ্ছে নিজস্ব ইচ্ছেতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেরমই আমি রেখেছি। এখানে আমার ইচ্ছাটা বড় ব্যাপার না, দাদুর ইচ্ছেটাই বড় কথা। সেটাকে মেনটেন করা, সেটা আমার দায়িত্ব হতে পারে। সেটাকে এদিক ওদিক হতে পারে, সব কিছু মেনটেন। আমি একটা জিনিস আপনার কাছে মানে জিজ্ঞেস করবো, আমি শুনেছি, যদিও আমি রঙও হতে পারি, যে এখান থেকে নাকি উনি অনেক লেখা লিখেছিলেন, এখান থেকে ওনার বিখ্যাত অনেক লেখা লিখেছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ, এখান থেকে? হ্যাঁ, এখানে নিচে দেখবেন, নিচে ছোট্ট ঘরটা আছে, আর ওই ঘরটা থেকে রূপনারায়ণটা পুরো দেখা যায়, রূপনারায়ণ নদীটা, এটা। তো ওই ছোট ঘর থেকেই যত লেখা লিখেছিল, এই পুরোটা। আচ্ছা, যাই হোক, আপনার কাছ থেকে অনেক কথা জানতে পারা যায়। সত্যি কথা বলতে হিস্ট্রি নিয়ে আমাদের এত কিছু জানার থাকে, স্পেশালি আরও এই ব্যাপারটা এক্সাইটিং হয়ে যায় যখন এই জেনারেশনের, মানে আমরা যে জেনারেশনের, এই জেনারেশনের কাউকে যদি সামনে পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দেখুন, ইতিহাস আর সাহিত্য নিয়ে আমরা তো আপনাদেরকে যেটা বলেছিলাম সেরকম মোটামুটি চেষ্টা করেছি দেখানোর। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস জানার পরে এরপরে আপনাদেরকে আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাবো, যখন আপনারা এখানে আসবেন এরপরে এক্সেস টাইমটা কোথায় কাটাবেন। তাহলে দেখুন, তাহলে দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন আপনারা আসবেন, সময় নিয়ে আসবেন কিছুটা। কেন বলছি, এরপরে এই যে পেছনে জায়গাটা দেখছেন, এটা নিয়ে আপনাদের অনেকটা সময় আপনারা চাইলে কাটাতে পারবেন। কীরকম, যদি ফ্যামিলি বা বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসেন তাহলে তো কোনো ব্যাপার নয়, কিছু রেস্ট্রিকশান আছে যেটা আমি বলছি আপনাদেরকে, শেয়ার করছি। কিন্তু সময় কাটানোর জন্য, হোল ডে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা, পারফেক্ট। কলকাতা থেকে যারা আসবেন তাদের কাছে তো খুব বেশি দূরত্ব নয়, আপনারা ভালো করেই জানেন। কোলাঘাটের আগে পড়বে, জাস্ট দেউলটি, কোলাঘাট থেকে 3 কিলোমিটার আগে, রূপনারায়ণ ব্রিজের ঠিক আগে। আর যারা এদিক থেকে আসবেন, মানে আমাদের হলদিয়া বা কাঁথি, নন্দকুমার এই এরিয়া থেকে, তাদের কাছে দেউলটি খুব একটা নতুন নয়। তো ওই দেখুন, ওই দিকটায় দেখা যাচ্ছে ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা, এই দিকে জাস্ট ওই যে সাইকেলটা যাচ্ছে ওই দিকটায়, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চাইলে এখানে চলে আসতে পারবেন। ঠিক আছে, তো ওখানে বাইক রাখার বা ওখানে গাড়ি পার্কিংয়ের পজিশান আছে, মানে ওটা কোনো পে নেই, ফ্রিতেই আছে। তো তারপরে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে চাইলে আপনারা রূপনারায়ণ নদী সামনে, তার সামনে এখানে এই যে গ্রামটা, এই গ্রামটার যে পঞ্চায়েত, মানে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত, ইনাদের তত্ত্বাবধানে একটা
ভালো মতো পিকনিক স্পট বলুন বা ডেজ আউটিংয়ের একটা স্পট ইনারা বানিয়ে রেখেছেন। তাহলে চলে আসুন। দেখুন একটা জিনিস বলি, এখানে যখন আপনারা আসবেন বাড়ি থেকে মোরলেস চাইলে ফুড নিয়ে আসবেন, বাট স্ন্যাক্স বা আপনাদের যদি চায়ের দরকার হয় তাহলে এখানে একটা ছোট্ট টি স্টল আছে। তো দেখুন টি স্টল আর জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো পাবেন, হালকা ফুলকা স্ন্যাক্সও পাবেন। এর বাইরে যদি কিছু আপনার লাগে আপনাকে নিশ্চয়ই সারাদিন থাকতে গেলে আমাদের প্রয়োজন, তো যদি লাগে তাহলে আপনাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? প্রকৃতির ওয়েদারের যদি আমেজ নিতে চান খুব বেশি গরম পড়ার আগে, এখানে একবার আপনারা চাইলে শীত যাওয়ার আগে একবার ভিজিট করে কিন্তু নিশ্চয়ই দেখতে পারেন। কারণ এখানে সামনে রূপনারায়ণ, এদিকটায় প্রকৃতি, সামনে ডায়ে বাঁয়ে যেদিকে দেখবেন প্রকৃতি ছাড়া কিছুই পাবেন না। তাই আমার তরফ থেকে আমি তো আগেই বলবো এটা 100% একবার রেকমেন্ডেড। আইসক্রিমের মজা নিচ্ছি। দাদা এখানে পিকনিক টিকনিক করতে দেয় তো? সব এলাও না? আর এখানে মোটামুটি কি মানে সেফ এরিয়া না? যদি কেউ ফ্যামিলি লোক বা বাচ্চা কাচ্চা নিয়ে আসে সেফ এরিয়া তো? সব কোনো অসুবিধা নেই। তবে এটা পয়সা নেই, অঞ্চল থেকে লোক আসে। আচ্ছা, মাথা পিছু 10 টাকা। মাথা পিছু 10 টাকা করে নেয়। ভালো। দেখুন লোকাল লোকের কাছ থেকে যে কোনো জিনিস জেনে নেওয়াটা কিন্তু সবসময় ভালো। দেখুন দেখুন দারুণ জায়গাটা, দারুণ। বসার সিট ভর্তি ভর্তি বসার সিট, মানে বিকেলেও যদি আসেন দুপুর বা বিকেলেও তাহলেও এখানে পুরোপুরি বসে কাটাতে পারবেন সারা দিনের জন্য। রোদ একদম আজকে নেই, বাট রোদ যদি থাকে তখন একটু হয়তো আপনাদের অসুবিধা হবে, বাট এটা ফুললি রেকমেন্ডেড। ওপেন স্পেস, ওপেন এরিয়া, আর তার সঙ্গে হালকা ফুলকা খাবার দাবার নিয়ে চলে এলে একদম বিন্দাস জায়গা। আমি তো খুব খুশি এখানে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সুমন্ত দা এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আমাকে। তো আমরা এইখানটায় এবার একটু টাইমিং স্পেন্ড করতে এলাম। তো বেসিক্যালি এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, পেছনটা ভিউটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই জায়গাটায় পিকনিকের মোটিভ বা ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথেও আলাদা রকম মস্তি করার জন্য আসতে চান, তো এই জায়গাটা নিঃসন্দেহে ভালো অবভিয়াসলি, ঠিক আছে। আর আপনি এখানটায় পেয়ে যাবেন এই দিকটা পেয়ে যাবেন কোলাঘাট ব্রিজ, ঠিক আছে। আর এদিকটা পেয়ে যাবেন আপনার রূপনারায়ণ নদীর পাড়টাও পেয়ে যাবেন। আর তাছাড়া তো এখানে নৌকো তো যাচ্ছেই আপনারা দেখতে পাচ্ছেন, সাথে আলাদা অনেক কিছু পাবেন এখানে। সবথেকে বেসিক্যালি আপনারা পিকনিক করতে পারবেন, অনেকটা জায়গা আছে ওপর দিকে। আর ওইদিকে বাচ্চাদের খেলার গ্রাউন্ডও আছে, একদম গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন যদি, একদম পার্কিংয়েরও খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। তো ইন মাই ওপিনিয়ন ইটস এ বেস্ট প্লেস। তারপরে তো দেখতেই পাচ্ছ ওখানে আমাদের দাদারা কীরকম মজা নিচ্ছে আশা করছি, ঠিক আছে, একদম নৌকোর উপর বসেই, ঠিক আছে। সো হ্যালো গাইস, আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলেই দাও কি অবস্থা এদিকটার, কেমন লাগছে তোমাদের এই জায়গাটা? দারুণ। আর ভিডিওটা অবশ্যই দেখুন, লাইক ও সাবস্ক্রাইব করুন। এই জায়গাটা রেকমেন্ডেশন 100/100। শুধু বাড়ি থেকে কি কি আনতে হবে সেগুলো আমি আপনাদেরকে পরপর তো বলেছি, এরপরে বলে দেবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।